নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইউজিসি নেট যে পরীক্ষাটা হলো, সেই পরীক্ষার অর্থাৎ 2025-এর জুনের যে ইউজিসি নেট পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার বাংলা যে প্রশ্নগুলো এসেছে, মোটামুটি 100টা যে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। তবে পুরোটা আলোচনা করা সম্ভব নয়। প্রত্যেকটা সঠিক উত্তর কি এবং কেন হলো এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা জানবো। আমরা জানি যে আমাদের প্রিভিয়াস ইয়ার সলভ করাটা ভীষণভাবে প্রয়োজন। এই কারণেই প্রয়োজন কারণ প্রিভিয়াস ইয়ার থেকে অনেক সময় আমরা দেখি সেম কোশ্চেন চলে আসে, আবার অনেক সময় দেখা যায় যে ওই একই কনসেপ্টে কিন্তু প্রশ্নটা আসে। এবং যারা নতুন নেট পড়ছেন তাদের পক্ষেও এটা জানাটা প্রয়োজন যে আদৌ ইউজিসি নেটে কিরকম ধরনের প্রশ্ন আসে, কোন কোন জায়গা থেকে আসে এবং কি কিভাবে প্রশ্নটা দেয়। তাহলে এই সমস্ত বিষয় আমরা আজকের ক্লাসে দেখে নেব। চলুন, আজকের বিষয় হচ্ছে বাংলা। এরপর আমি অবশ্যই আপনারা চাইলে পেপার 1 নিয়েও আলোচনা করে দেব। আচ্ছা, 51 নম্বর প্রশ্ন। এখানে আমরা দেখে নিই, প্রশ্নটা করেছে চৈতন্য ভাগবত থেকে, অর্থাৎ ইউনিট 2 থেকে। চৈতন্য ভাগবতের আদি খণ্ডে হরিদাস বৃত্তান্ত কোন অধ্যায়ে বর্ণিত হয়েছে? ঠিক আছে, আপনারা এখানে দেখুন কোশ্চেন আইডি রয়েছে। আপনারা নিশ্চয়ই এভাবে মিলিয়েছেন। কোশ্চেন আইডি লাস্টে 3883, এইভাবে আপনারা নিশ্চয়ই মিলিয়েছেন। এর যে সঠিক উত্তর হবে সেই সঠিক উত্তর হচ্ছে অপশন 3, অর্থাৎ চতুর্দশ মানে 14 নম্বর। আদি খণ্ডে 14 নম্বর পরিচ্ছেদে কিন্তু আমরা হরিদাসের বৃত্তান্ত পেয়েছিলাম। ঠিক আছে, নেক্সট এখানে এটা এটা সম্পর্কে বিশেষ কিছু বলার নেই, শুধু এটা থেকে আমি একটা জিনিস বলবো যে এইভাবে মানে চৈতন্য ভাগবতের যতগুলো খণ্ড রয়েছে, আদি খণ্ডে যতগুলো ভাগ রয়েছে, প্রত্যেকটার মধ্যে কি কি ঘটনা ঘটেছিল কিভাবে পড়বেন আমি একটু বলে দিচ্ছি। এর পাশাপাশি ঘটনাগুলোকে পরপর সিরিয়ালি পড়বেন। ঠিক আছে, ঘটনা, আমি এখানে ঘটনা লিখে রাখছি ছোট করে, ঘটনার ক্রম, এই ঘটনাগুলোকে না পরপর সিরিয়ালি পড়বেন। মানে ধরুন প্রথম পরিচ্ছেদ, হ্যাঁ প্রথম পরিচ্ছেদে কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল ছোট্ট করে লিখতেই পারি আমরা। তারপরে দ্বিতীয় পরিচ্ছেদে কি হয়েছিল, কার সঙ্গে কখন কোন পরিচ্ছেদে দেখা হচ্ছে, তাহলে এখানেই আমরা লিখে দিতে পারি যে এখানে জন্ম হচ্ছে বা সন্ন্যাস গ্রহণ করছে, কি ঘটছে। এইভাবে কি করব, আমরা পরিচ্ছেদ পরপর পরপর লিখতে লিখতে যাব অধ্যায়গুলোকে। ঠিক আছে, মানে অধ্যায় বা পরিচ্ছেদ যাই বলি, লিখতে লিখতে যাব। সেটা যদি আমি করি তাহলেই কিন্তু এই প্রশ্নের উত্তর করা যাবে। বোঝা গেল? নেক্সট চলে আসি হচ্ছে পরবর্তী প্রশ্নে। নেক্সট প্রশ্ন হচ্ছে এর অপশন আইডি মানে কোশ্চেন আইডিটা দেখে নিন, 3897। 3897 এর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে মতিলাল পাদ্রি থেকে। অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করে জিজ্ঞেস করছেন যে ম্যাম এই প্রশ্নটা কোথা থেকে দিয়েছে, ওই প্রশ্নটা কোথা থেকে দিয়েছে। তাহলে আজকের ক্লাসটাই কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছিল। মতিলাল পাদ্রি অর্থাৎ ইউনিট 5 কি প্রশ্ন দিয়েছে ছোট গল্প থেকে, যে পাদ্রী বেড়া ধরে বেপথমান বিদ্যুতের আলো পড়লো, চোখ বড় বড় করে বললেন তাহলে শূন্যস্থান। তার মানে এখানে প্রশ্ন দিচ্ছেন শূন্যস্থানের মধ্যে কি হবে। ঠিক আছে, শূন্যস্থান পূরণে আমাদেরকে বসাতে হবে। এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 3 মানে এখন। তাহলে এখন মানে এখানে হচ্ছে এখন কথাটা বসবে। দেখুন এমন এমন মানে আমাদেরকে এক্সাম্পল দিয়েছে, অপশন দিয়েছে, প্রত্যেকটাই মনে হয় যে হয়তো হতে পারে। এখন কি হবে এটাও মনে হতে পারে, বা তাহলে কি হবে, তাহলে তুমি, তাহলে এসো, প্রত্যেকটাই পাই জাস্টিফাই করছে। তাই ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু থেকে যায়। তার মানে ছোট গল্প আমাদের কিন্তু খুব লাইন বাই লাইন পড়তে হবে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে ছন্দ থেকে দিয়েছে, প্রত্যেকেই বুঝতে পারছি কি দিয়েছে। ষণ্মাত্রিক একপদী দেশজ ছন্দে রচিত পালকির গান কবিতাটা কার লেখা? ঠিক আছে, পালকির গান কবিতাটা কার লেখা, এটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, সত্যেন্দ্রনাথ আমাদের দেখবেন ছন্দের একটা পার্ট রয়েছে যেখানে সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ, প্রবোধচন্দ্র, এদের সম্পর্কে জানতে হবে। এরা ছন্দে কি কি বই লিখেছেন,
ছন্দের কি নাম দিয়েছেন, কি কি অবদান রেখেছেন, সেই জায়গাগুলো যদি আমরা পড়ে থাকি তাহলে কিন্তু এর উত্তর কিন্তু পারাই যায়। পরবর্তী প্রশ্নে চলে আসছি। নেক্সট যে প্রশ্নটা দিয়েছে, এই ধরনের প্রশ্ন প্রত্যেকবারই কিন্তু দেয়, ঠিক আছে? তাই এই জীবনানন্দ খুব ইম্পর্টেন্ট। আমি বলেইছি আপনাদের কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট বলতে গিয়ে। এই জীবনানন্দের কবিতা থেকে প্রায় প্রত্যেকবারই একটা না দুটো প্রশ্ন পাই। সিন্ধু সারস কবিতা থেকে প্রশ্ন দিয়েছিল এবং কতগুলো লাইন তুলে দেওয়া হয়েছে এবং আমাদেরকে বুঝতে হবে যে শুদ্ধ কোনগুলো, ঠিক আছে? এটার কোশ্চেন আইডি হচ্ছে 935, কারণ এই কোশ্চেন সেটআপের সঙ্গে অন্যদের নাই মিলতে পারে, তাই কোশ্চেন আইডির সঙ্গে কিন্তু মিলিয়ে নেবেন বা খাতায় লিখিয়ে নেবেন। 935, ঠিক আছে? এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে 2 অপশন, মানে সি আর ই। সিটা একটু দেখে নি কি বলছে। যদি এই পৃথিবীর স্বপ্ন চিন্তা সব তার অচেনা অজানা, এটা হচ্ছে সিন্ধু সারস কবিতার লাইন। এবং ই বলছে জানিবে না কোনোদিন জানিবে না কলরব করে যায়, ঠিক আছে? বাকিগুলো লাইন কিন্তু ভুলভাল রয়েছে বা এদিক ওদিক রয়েছে। তার মানে আমাদের কিন্তু এভাবেও মনে রাখতে হবে যে কোনটা সঠিক হবে। এটা ইউনিট 3 জীবনানন্দের কবিতা থেকে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে আসি, ভীষণ ইম্পর্টেন্ট এই পার্ট। আমি বলবো যদি আপনারা সব প্রবন্ধ নাও পড়তে পারেন তবুও কিন্তু রাজসুন্দরী দেবীর যে আমার জীবন, এটা কিন্তু ছাড়বেন না। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমার মতে, কারণ আমি প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইসিস করি প্রত্যেকবার। আমি কিন্তু দেখেছি এখান থেকে প্রায় একটা থেকে দুটো প্রশ্ন প্রত্যেকবার আসে। অন্য প্রবন্ধ থেকে দিক কি না দিক, এখান থেকে কিন্তু দেবেই। চলুন দেখে নি কি বলছে। এখানে বলা হচ্ছে, এর কোশ্চেন আইডি হচ্ছে 929। এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 4। অপশন 4 মানে আমাদেরকে বেসিক্যালি সাজিয়ে লিখতে বলেছে। দেখুন এখান থেকে প্রশ্নটা কিন্তু এবার সাজিয়ে লেখা প্রশ্ন এসেছে, তাই না? সাজিয়ে লেখো, এই ধরনের প্রশ্ন এসেছে এখান থেকে। তার মানে আমরা কনসেপ্টটা বুঝে গেলাম যে এখানের প্রশ্নটা হচ্ছে সাজিয়ে লেখো। তাহলে কোন লাইনটা আগে হবে কোনটা পরে হবে? প্রথমে ডি হবে, তারপরে বি, তারপরে ই, তারপরে সি, তারপরে এ। ইউনিট 7 এর এই পার্ট কিন্তু ভালো করে পড়তে হবে। চলে আসি হচ্ছে পরবর্তী প্রশ্নে। আবার ইউনিট 2 থেকে চৈতন্য ভাগবতের প্রশ্ন দিয়েছে। চৈতন্য ভাগবতের আদি খণ্ডের একটি উদ্ধৃতি দেওয়া হলো, ঠিক আছে? কুম্ভীপাক হয় বিষ্ণু নিন্দন শ্রবণে। কুম্ভীপাকটা কি? কুম্ভীপাকটাকে কি বলা হয়? এটা কিন্তু আপাত অর্থে আমার মানে খুব সোজা মনে হয়েছে। কুম্ভীপাক কথা কিন্তু আপনারা নজরুলের কবিতাতেও পড়েছেন। কোন কবিতাতে পড়েছেন আমাকে একটু, যারা ভিডিওটা দেখছেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন তো, যে কুম্ভীপাক এই শব্দটা নজরুলের কোন কবিতাতে পড়েছেন, এবং সেই কবিতা আমাদের পাঠ্যও রয়েছে। আচ্ছা, এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে নরক, তাই তো? শুধুমাত্র তাই নয়, মেঘনাদ বধেও কিন্তু এই কুম্ভীপাক কথাটা কিন্তু আমরা পাবো। কুম্ভীপাক কথার অর্থ হচ্ছে নরক। পরবর্তী জায়গায় চলে যাই, সেটা হচ্ছে সমুদ্র গল্প, অর্থাৎ ইউনিট 5। সমুদ্র গল্প থেকে সেই সঠিক ক্রম, আবার দেখুন সাজিয়ে লেখা প্রশ্ন কিন্তু এসেছে, ঠিক আছে? কোনটা আগে হবে কোনটা পরে হবে? এর যে সঠিক অপশন হবে সেটা হচ্ছে 1, বি ডি সি ই এ। বি ভয় করে, ডি আমি আছি ভয় কি, তুমি আমার হাত ধরো, আমি ওর হাত ধরলাম, এবং শেষ হচ্ছে ইস কত বড় ঢেউ ভয় চোখ বোঝেও, ঠিক আছে? এটা হচ্ছে সঠিক। নেক্সট জায়গাতে চলে যাচ্ছি, শ্রীকৃষ্ণ বিজয়, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়। এখান থেকে এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগেও দেখেছি দিতে। কিরকম? যে আমাদেরকে সঠিক ক্রমটা সাজিয়ে বলতে বলা হয় যে শ্রীকৃষ্ণ কর্তৃক অসুর বিনাশের যে ক্রম, কোন কোন অসুরকে বিনাশ করেছে সেই জায়গাটা, ঠিক আছে? তাহলে এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 3, মানে প্রথমে হবে পুতনা, তারপরে হবে তৃণাবর্ত, নেক্সট হচ্ছে বৎসাসুর, বকাসুর, এবং সবার শেষে হচ্ছে অঘাসুর। এই ক্রম জাতীয় যে জায়গাগুলো পাবেন না আপনারা, কোনো পরপর কাকে মেরেছে, পরপর কি কি খাবার খেয়েছে, এই ক্রম জাতীয় জায়গাগুলো কিন্তু খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এটা হচ্ছে বুদ্ধদেব বসুর প্রবন্ধ থেকে দিয়েছে, অর্থাৎ ইউনিট 7। দেখে নি প্রশ্নটা কি। এই নামটি উল্লেখযোগ্য কেননা আমাদের ব্যক্তিগত আর সামাজিক দায়িত্বের বড় একটা অংশ হলো মনে রাখা।
বুদ্ধদেব বসুর কোন প্রবন্ধ থেকে দেওয়া হয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা কিন্তু দেওয়া হয়েছে জীবনানন্দ দাশের স্মরণে, এই এই নামক প্রবন্ধ থেকে কিন্তু দেওয়া হয়েছে। সঠিক উত্তর কিন্তু অপশন 3। কোশ্চেন আইডি হচ্ছে 902। পরবর্তী জায়গায় চলে যাচ্ছি 60। কেবল সুসঙ্গতি নহে, সুরুচি এবং শিষ্টতার সীমা নির্ণয় করিতেও একটি স্বাভাবিক সূক্ষ্ম বোধশক্তির আবশ্যক। আবার দিয়েছে কিন্তু উক্তিটা কোন প্রবন্ধ থেকে দিয়েছে? একটা জিনিস খেয়াল করছেন, আগের প্রশ্ন এই প্রশ্নের মধ্যে কিন্তু সেরকম কোনো পার্থক্য নেই। এটা রবীন্দ্রনাথের প্রবন্ধ থেকে দিয়েছে, ওটা কিন্তু বুদ্ধদেবের প্রবন্ধ থেকে দিয়েছে, ব্যাপারটা কিন্তু একই। এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র প্রবন্ধ থেকে এই উক্তিটি দেওয়া হয়েছে। তার মানে এরকম লাইন তুলে কিন্তু আমাদেরকে জানতে হবে কোথা থেকে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। আচ্ছা, এটা খুব সোজা, সেটা হচ্ছে সুধীন্দ্রনাথের দত্তের সংবর্ত কবিতা থেকে দেওয়া হয়েছে। এই সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণুদে, জীবনানন্দ, তারপরে হচ্ছে আপনার কবিতা সিংহ, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে কি অসময়ে ফিরেছে প্রমথ ড্যাশ প্রেরণায়? কার প্রেরণায়? নিন্দুকের প্রেরণায়। তাহলে সঠিক উত্তর কিন্তু অপশন 3। ঠিক আছে, অপশন 3 হবে সঠিক উত্তর। কবিতার মাঝখান থেকে শূন্যস্থান দিচ্ছে, কিন্তু কবিতাটা ওভাবেই আমাদের মুখস্থ করতে হবে। নেক্সট হচ্ছে পরবর্তী প্রশ্ন। শ্রীকান্ত প্রথম পর্ব থেকে দেওয়া হয়েছে। শ্রীকান্ত থেকে প্রতিবার প্রশ্ন আসে। আমি কিন্তু আপনাদের বলেছিলাম ইম্পর্টেন্সের জায়গায় যে কোন কোনগুলো পড়বেন, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। শ্রীকান্ত থেকে কিন্তু প্রতিবার প্রশ্ন আসে। দেখে নিয়ে একবার কি বলছে। বলছে, একদিন অপরাহ্নকালে সংবাদ পাওয়া গেল যে একটি বৃদ্ধা ব্রাহ্মণী ওপাড়ায় সকাল হইতে মরিয়া পড়িয়া আছেন, কোনো মতেই তার সৎকারের লোক জোটে না। এর কারণ কি? লোক না জোটার কারণ কি? এর যে সঠিক উত্তর, কারণ তিনি বিলাত ফেরত ছিলেন, তাই সেই সময় তাকে একঘরে করা হয়েছিল। অর্থাৎ 1 নম্বর অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। খুব সোজা একটা প্রশ্ন দিয়েছে শ্রীকান্ত থেকে, একবার শ্রীকান্ত উপন্যাসটা কেউ পড়লেই উত্তরটা পারবে। এটাও তাই। তিতাস একটি নদীর নাম। গৌরাঙ্গ সুন্দরের বউ উঠোনে কি গাছ লাগিয়েছিল? এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে 3। উঠোনে ডালিম গাছ লাগিয়েছিল। একদম শুরুতেই তিতাস একটি নদীর নামের প্রথম অধ্যায়ে কিন্তু আমরা এই উত্তরটা কিন্তু পেয়ে যাব, তাই তো? পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সুভাষ মুখোপাধ্যায়ের কাল মধুমাস কবিতা থেকে লাইন। আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে সুভাষ মুখোপাধ্যায়ের কাল মধুমাস থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে। কাজী নজরুলের পূজারিনী থেকে প্রশ্ন আসে। এগুলো কিন্তু বেশ বড় বড়, এই জন্য কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসছে, জানে আপনারা মনে রাখতে পারবেন না। আচ্ছা, কিন্তু এখানে যে প্রশ্নটা এসছে সেটা কিন্তু সিকোয়েন্সের নয়, শুদ্ধগুলোকে আমাদের খুঁজে বার করতে হবে। এর যে সঠিক উত্তর আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে 2। মানে এ, ছোকরাদের সঙ্গে যাব পাল্লা দিয়ে হেঁটে। সি হচ্ছে ঘটি নিয়ে ঘুরে ঘুরে জল দিতাম, কে? আমি আর দাদা, তাই তো? আর ডি হচ্ছে কি, হে ধরণী দিদাহ আমি যাই পাতাল তলিয়ে। তাহলে আমাদের এভাবে শুদ্ধ লাইনটাও যেরকম জানতে হবে, তেমনি এর না ক্রমও কিন্তু একবার দিয়েছিল, ঠিক সম্ভবত আগের বারের পরীক্ষাতেই দিয়েছিল। তাহলে আমাদের কি করতে হবে, এগুলো মনে রাখতে হবে হচ্ছে ঘটনা অনুযায়ী। মানে এটার যদি 6টা ভাগ হয় কবিতাটার, তাহলে প্রথম যে ভাগটা রয়েছে 1 নম্বরে, সেটার যে ঘটনাটা ছোট্ট করে লিখে নিলাম, তারপরে দ্বিতীয় যেটা রয়েছে লিখে নিলাম। এইভাবে যদি পড়ি তাহলেই কিন্তু আমরা এই ধরনের কবিতা মনে রাখতে পারবো। পরবর্তী প্রশ্নে চলে আসছি। একেই কি বলে সভ্যতা থেকে প্রশ্ন দিয়েছে। দেখুন, একে কি বলে সভ্যতা থেকে প্রশ্ন কিন্তু লোকে মনে করে যে খুব সোজা প্রশ্ন দেয়। এই প্রশ্নটাও কিন্তু সোজা, কিন্তু যারা এই সার্কেলটা মানে এই জায়গাটা ভালো করে পড়বেন না, আমি কিন্তু আপনাদের এই প্রহসনটা পড়িয়েছি এবং ঠিক এই জায়গাটাই হাইলাইট করেছি যে এখান থেকে চাপে ফেলার একটা জায়গা থাকে, কারণ কে কোন ডায়লগ বলছে এটা আমাদেরকে ভীষণ সচেতনভাবে মনে রাখতে হয়। দেখে নি, এটা যে সঠিক উত্তর সেটা কিন্তু 3 নম্বর, বি সি ডি। বি হচ্ছে যা বল ভাই, কিন্তু ওরা দুজনে লেখাপড়া বেশ জানে, শিবু বলেছিল, সত্যি কথা। সি কি? সি হচ্ছে তার ট্রুথ বলবো, আর তার ফ্রেন্ড কি? বক্তা হচ্ছে মহেশ, সি। ডি বলছে এমন সময় কোন শালা বিয়ার খায়, অর্থাৎ ডি। তাহলে বি সি ডি অর্থাৎ 3 নম্বর হবে হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট চলে আসছি হচ্ছে মোহিতলাল মজুমদারের সিংহাসনে ক্ষয়রোগ নাটকে, অর্থাৎ ইউনিট
6, আমাদের সুকৌশল বৃত্তের বাইরে একটি লোকই রয়েছে। দুর্গশাসক কার সম্পর্কে কথা বলছিল? নাটক থেকেও কিন্তু বেশ সোজা প্রশ্ন এসছে। কার প্রসঙ্গে বলছিল? চিত্রকর, অর্থাৎ অপশন 4, তাই তো? এটাই হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে আসি। প্রাচীন ভারতীয় অলঙ্কার শাস্ত্র বিষয়ে কয়েকটা মন্তব্য দেওয়া হয়েছে। দেখুন এই জায়গাটা দেখুন, অলঙ্কার শাস্ত্র থেকে দেওয়া হয়েছে কিন্তু অলঙ্কার নয়। এখান থেকে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 3, অর্থাৎ সি আর ডি। সি হচ্ছে প্রয়োজন লক্ষ্য নাই, প্রকৃতপক্ষে শুদ্ধি লক্ষ্য না। আর ডি হচ্ছে বৈয়াকরণদের ধ্বনি, নাচ স্ফোটকই হচ্ছে ব্যঞ্জক। সি এবং ডি অপশন 3 হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এই যে প্রশ্নটা, এটা নিয়ে অনেকের কনফিউশন ছিল, যদিও আমি ক্লিয়ার করেছি। অতি শীতল মলয়াজা নীল মন্দ মন্দ বহনা, সখী বিঘনে অঙ্গ হামারি মদনা লহে দহনা। এটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রাধা উপন্যাসের গানটা কে গেয়েছিলেন? অনেকে উত্তর করেছিলেন কৃষ্ণদাসী, অনেকে করেছিলেন দাস সরকার, তাই তো? এই প্রশ্নটা নিয়ে কনফিউশন ছিল। এর যে সঠিক উত্তর সেটা 2, সেটা হচ্ছে দাস সরকার। ঠিক আছে, এই সখী বিহনে কথাটা কিন্তু আমরা দেখতে পেয়েছি দাস সরকারের গানের মধ্যেই রয়েছে। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন 2। তাহলে গানগুলো কে গেয়েছে সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, গ্রিসের দ্বিথুরাম্বর বা দ্বিথুরাম্ব কাব্যে বর্ণিত হয়, এই ধরনের প্রশ্ন কিন্তু আগেও এসেছে। দ্বিথুরাম্বর কাব্য কি, এই জায়গাগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে গ্রিক দেবতা বাকাসের জন্ম কাহিনী হচ্ছে গ্রিসের দ্বিথুরাম্বর কাব্যে বর্ণিত হয়। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 70 দেখে নি কি আছে। নবান্ন নাটকের কয়েকটি স্থান এবং তার, দেখুন এটাও আমি বলবো সোজা প্রশ্ন। কেন বলবো? সেটা হচ্ছে আমাদের এভাবে পড়তেই হয়, স্থানকাল, অর্থাৎ প্রথম অঙ্কের প্রথম দৃশ্য কোন জায়গাতে ঘটেছে। নাটকের ক্ষেত্রে বিশেষ করে একদিকে যেমন গান মনে রাখতে হয়, নাটকের ক্ষেত্রে গান মনে রাখতে হয়, আরেকটা হচ্ছে দৃশ্য মনে রাখতে হয়, আর হচ্ছে দৃশ্যতে উল্লেখযোগ্য ঘটনা কি কি ঘটেছে। এই জায়গাগুলো কিন্তু আমাদের মানে প্রিলিমিনারি মনে রাখতেই হয় পড়তে গিয়ে হচ্ছে নাটক। তাহলে এগুলো যদি আমরা ভুল করি তাহলে তো এর আর কিছু বলবার নেই আর কি। তাহলে এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে 1 নম্বর, মানে একেরটা মানে এরটা হবে 4 নম্বর। ঠিক আছে, এই যে এরটা হচ্ছে 4 নম্বর, বি এরটা হচ্ছে কি 3 নম্বর। ঠিক আছে, সি এরটা কি হয়ে গেল 2 নম্বর এবং ডি এরটা হয়ে গেল 1 নম্বর। এই হচ্ছে সঠিক উত্তর। আশা করি প্রত্যেকে উত্তরটা রাইট করেছেন পরীক্ষাতে। আর যদি ভুল করে থাকেন তাহলে সচেতন হয়ে যান, এই রকম প্রশ্ন কিন্তু আসছে, নেক্সট বার যেন এই ভুলটা না হয়। পরবর্তী প্রশ্নে চলে আসছি, 71 নম্বর প্রশ্ন। শব্দ সম্বন্ধে যদি আমরা একটু সূচি বাতিগ্রস্ত হতে পারি তাহলে আমার বিশ্বাস বঙ্গভাষার নির্মলতা অনেক পরিমাণে রক্ষিত হতে পারে। আবার কিন্তু দেখুন প্রমোদ চৌধুরীর কোন প্রবন্ধ থেকে দিয়েছে, 4টে প্রবন্ধের নাম দিয়ে দিয়েছে। ঠিক আছে, এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে 3, অর্থাৎ মলাট সমালোচনা হবে এর সঠিক উত্তর। তাহলে এবার আমরা প্রবন্ধ থেকে কিরকম প্রশ্ন এসছে সেই ট্রেন্ডটা কিন্তু বুঝতে পারছি। লাইন তুলে দিচ্ছে এবং কোন প্রবন্ধের অন্তর্গত সেটা বলতে বলা হচ্ছে। এই জায়গাটা দেখুন, ছোট গল্প থেকে প্রশ্ন দিয়েছে, ঠিক নবান্ন নাটকটার মতোই কিন্তু দিয়েছে স্ট্রাকচারটা, কিন্তু এখানে কি বাদিকে হচ্ছে লিস্ট 1 লিস্ট 2, এটা হচ্ছে কার কি বক্তব্য সেটা দেখে নিই আমরা সঠিক উত্তর কি হবে। আচ্ছা, এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 1। আচ্ছা, তার আগে একটু বলে নি, এটা কিন্তু মিক্সড কোশ্চেন, এটাকে আমরা বলি মিক্সড কোশ্চেন, MIXED, মিক্স, তাই তো? মিক্সড কোশ্চেন কেন? কারণ একটা জিনিস খেয়াল করুন, এইটা আর এটা, এই দুটো কোথা থেকে দিয়েছে? এই দুটো কিন্তু দ্রৌপদী থেকে দিয়েছে, তাই না? দ্রৌপদী নামক গল্প থেকে দিয়েছে। মোতালেক মানে রস গল্প থেকে দিয়েছে, তাই তো? সাজুয়া মানে জাতুধান গল্প থেকে দিয়েছে। এটা তো আমাদের চিনতে হবে। তার মানে দেখুন 3খানা গল্প থেকে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে উক্তি। এই ধরনের প্রশ্নকে আমরা মিক্স প্রশ্ন বলি। এখন কিন্তু এনটিএ বেশ এই ধরনের প্রশ্ন কিন্তু দিচ্ছে। তাহলে প্রথমটার অপশন হচ্ছে এ, তারপরটা চলে আসছে হচ্ছে এটা।
সি এরটা হয়ে যাবে হচ্ছে সাজুয়া এবং এটা হয়ে যাবে হচ্ছে মোতালি। তাহলে এই হবে এর সঠিক উত্তর। নেক্সট চলে আসছি হচ্ছে, অনেকে বলেন না সমস্ত গল্প সমস্ত উপন্যাস না পড়লে কি চলবে, এই যে আমি উদাহরণ দেখিয়ে দিলাম, দেখুন কিভাবে প্রশ্ন আসছে কিন্তু। মেঘনাদ বধ কাব্য থেকে এই ধরনের প্রশ্ন আবার এসেছে, কোন স্বর্গের কোন জায়গাটা হবে। এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে 4। কিরকম দেখে নি, এরটা 4 নম্বর, সপ্তম স্বর্গ, তাই তো। তারপরে পেয়ে যাচ্ছি বি এরটা হচ্ছে 3 নম্বর, পঞ্চম স্বর্গ। তারপরে পাচ্ছি সি এরটা 1 নম্বর, নবম স্বর্গ, এবং ডি এরটা পাচ্ছি 3 নম্বর। দেখে নি, বাঁচাও দাসীরে হে শ্রীপতি, এ মিনতি ও রাঙাচরণ। আচ্ছা, এর উত্তর করতে গেলে নিশ্চয়ই আমাদের স্বর্গগুলোর নাম মনে রাখতে হবে, প্রতিটি স্বর্গের নাম, তাই তো। স্বর্গের নাম এবং তার পাশাপাশি হচ্ছে ঘটনা, কোন স্বর্গে কি ঘটনা ঘটেছিল। প্রথম স্বর্গ হচ্ছে অভিষেক, সেখানে কি ঘটনা ঘটেছিল ছোট্ট করে আইডিয়া থাকতে হবে। দ্বিতীয় স্বর্গ অশ্রলাভ, কি ঘটেছিল আইডিয়া থাকতে হবে। এই আইডিয়া যদি না থাকে তাহলে কিন্তু এই ম্যাচ করা উত্তর কোনোদিন আপনারা করতে পারবেন না। তাই মেঘনাদ বধ পড়তে গেলে কিন্তু ওভাবে পড়তে হবে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। আচ্ছা, অমিয় চক্রবর্তীর এটা খুব সোজা একটা প্রশ্ন দিয়েছে, সেটা হচ্ছে কাব্যগ্রন্থের সঙ্গে কবিতার নামটা মেলাতে হবে। আচ্ছা, এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 2। অপশন 2 মানে এরটা হচ্ছে 3। সিঁড়ির কাছে চেনা কচি গলার আওয়াজ, ঘর কবিতা থেকে দেওয়া হচ্ছে, তাই তো, কবিতার নাম এবং কবিতা। নেক্সট হচ্ছে বি এরটা হচ্ছে 1, বিনিময় কবিতা থেকে দেওয়া হয়েছে। তারপরে চলে আসছে হচ্ছে সি এরটা হচ্ছে 4, অর্থাৎ বন্যার জল তবু ঝরে জল, হ্যাঁ, প্রলয় কাঁদনে ভাসে ধরাতল, এরকম কিছু লাইনটা ছিল সঙ্গতির। আর কুয়োর ঠান্ডা জল, এই জায়গাটা কিন্তু বড়বাবুর এই জায়গাটা থেকে হবে। 1 সেকেন্ড, ঠিক আছে, বড়বাবুর কাছে নিবেদন। সঠিক উত্তর হবে অপশন 2। অমিয় চক্রবর্তী থেকে কিন্তু বেশ প্রশ্ন আসছে। আজকে এই প্রশ্নটা লাস্ট আলোচনা করছি, পরবর্তী ক্লাসে আবার পরের গুলো করব। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তনের বংশীখণ্ডের কয়েকটি উদ্ধৃতি দেওয়া রয়েছে, দেখে নিই আমরা। এবার বলছে সঠিক ক্রম। দেখুন, তাহলে এই উত্তর আমরা কিভাবে করব। তার মানে বংশীখণ্ডে কি ঘটেছে ঘটনাটাকে আমাকে পরপর মনে রাখতে হবে, মানে ঘটনা পরম্পরা যাকে বলে, ওয়ান কাইন্ড অফ ঘটনা যদি আমরা মনে না রাখি তাহলে আমরা উত্তরটা করব কি করে। তাহলে ঘটনা আমাদের মনে রাখতে হবে, বংশীখণ্ডে প্রথমে কি ঘটলো তারপরে কি ঘটলো, এরকম ভাবে। এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে 2। প্রথমে কি ঘটছে, যমুনার তীরে কদম তরুতলে বাহ বহে সুশীতলে, ঠিক আছে। তারপরে হচ্ছে তথি বসা যে যুবরাজ পুরিল বাসিত স্বরে। নেক্সট হচ্ছে নিদ্র আসিয়া চাপিল কানহে তেসিনা গেলা ঘরে। নেক্সট হচ্ছে নবকিশলয় শয়নে সুতিল বাসিত দিয়া শিয়রে। দেখুন পড়ে কিন্তু বোঝা যাচ্ছে পরপর কোন কোন ঘটনা, যাদের শ্রীকৃষ্ণ কীর্তনটা পড়া। আল কানহ নিন্দ গেলা এলে, তাহলে এইভাবে কিন্তু আমাদের ক্রম মনে রাখতে হবে। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন বা অন্যান্য জায়গা থেকে ক্রম কি করে মনে রাখবো, ঘটনা পরম্পরা আমাদেরকে মনে রাখতে হবে। আশা করি ক্লাসটা ভালো লেগেছে, অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, তাহলে যে কোনো ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আপনারা কি ধরনের ক্লাস চান, কি কি জানতে চান, সেই বিষয়গুলো জানাবেন, আমি সেই সব বিষয়ে ক্লাস করানোর চেষ্টা করব। ক্লাসগুলো কেমন লাগছে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাহলে তারাও অনেক উপকৃত হবে। এবং অবশ্যই খুব ভালোভাবে থাকবেন এবং পড়াশোনা করবেন। ধন্যবাদ, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।